আপনি কখনো এটা প্রশ্ন করে দেখেছেন যে কিছু মানুষের কাছে টাকা পয়সার কোনো অভাব নাই, তারা রিচ, বাট আবার অন্যদিকে কিছু ব্যক্তিদের কাছে বলতে গেলে টাকা পয়সা নাই, এমনকি অনেক পরিমাণে ঋণের বোঝা নিয়ে বসে আছে। সো এই যে দুইজন ব্যক্তি বা আমরা যে দুইজনের কথা বলতেছি, তাদের মধ্যে তফাৎটা অ্যাকচুয়ালি কী? যে অ্যাকচুয়ালি রিচ, যার কাছে টাকা পয়সা আছে তার ভিতরে, আর যার অ্যাকচুয়ালি ঋণ আছে, টাকা পয়সা নাই বা ফাইন্যান্সিয়াল ফ্রিডম নাই বা ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে, তার ভিতরে অ্যাকচুয়ালি তফাৎটা কী? মানে তাদের মাইন্ডসেটটার ডিফারেন্সিয়েটটা কী? মানে যে রিচ আছে তার মাইন্ডসেটটা কী, আর যে পোর বা বলতে পারি যার টাকা পয়সা ফাইন্যান্সিয়াল ফ্রিডম নাই তার মাইন্ডসেটটা কী? মানে দুইজনের ভিতরে তফাৎটা কোন জায়গায়? সো এই কোশ্চেনটা আমি বারবার নিজেকে জিজ্ঞাসা করতাম, বিকজ আমার জন্ম বলতে গেলে একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে, যাদের টাকা পয়সা প্রবলেম প্রায় সব বলতে গেলে এটা সাধারণ আমাদের জন্য। অ্যান্ড এইটা আসলে আমি ওইভাবে ছোটোর থেকে দেখতেছি, এখনও হয় মাঝে মধ্যে। সো প্রবলেমটা হইলো, আমাদের যেই প্রবলেম, যারা আমরা মধ্যবিত্ত ফ্যামিলি তাদের যে টাকা পয়সা প্রবলেম, আর যারা রিচ তাদের মধ্যে তফাৎটা এটাই যে আমরা অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্ট বলতে যে জিনিসটা বুঝি, আর যারা রিচ বা যারা একটু ভালো পর্যায়ে আছে ওরা ইনভেস্টমেন্ট বলতে অন্য কিছু বোঝে। দুইটার ভিতরে অনেকটাই তফাৎ। আমি আপনাকে বলি, আমার বাবা মার যদি কথা বলেন, তারা অ্যাকচুয়ালি চিন্তা করে যে আপনি একটা ভালো খাট কিনলেন, এটা ইনভেস্টমেন্ট। লাইক আমার বাবা মা না, বলতে গেলে যারা মধ্যবিত্ত ফ্যামিলি ম্যাক্সিমাম লোক এইটা মনে করে যে তারা যে জিনিসটা কিনতেছে লাইক রেগুলার ইউজের জন্য, এইটাই তাদের কাছে এক ধরনের ইনভেস্টমেন্ট। কিন্তু ইনভেস্টমেন্ট হলো ওইটা যেটা আপনাকে কিছু রিটার্ন দিবে। এখন আপনি একটা খাট কিনছেন রুমের ভিতরে, ভাই এটার ভ্যালু তো দিন দিন কমবে, বাড়বে না তো। আপনি একটা খাট কিনছেন বা অন্য কিছু কিনছেন বা ফোন কিনছেন, ল্যাপটপ কিনছেন, সোজা কথা হলো যেইটার ভিতরে আপনি রিটার্ন অফ ইনভেস্টমেন্ট পাবেন ওইটাকে আপনি ইনভেস্টমেন্ট হিসেবে ধরতে পারেন। যেটা অ্যাকচুয়ালি মধ্যবিত্ত ফ্যামিলি যারা আমরা আছি তারা অ্যাকচুয়ালি এইটা বুঝি না যে অ্যাকচুয়ালি এটা ইনভেস্টমেন্ট না। এবং এর কারণে ম্যাক্সিমাম টাইম দেখবেন যে তাদের ভিতরে ফাইন্যান্সিয়াল প্রবলেমটা দেখা দেয়। অ্যান্ড এটা আমি ফেস করতেছি, সো আমি জানি এটা এর কারণেই ম্যাক্সিমাম হয়ে থাকে। আর তারপর হলো মাইন্ডসেটের বিষয়টা। দেখেন এখন বর্তমান সময় আপনি যদি খেয়াল করে দেখেন, ম্যাক্সিমাম মানুষ তারা অ্যাকচুয়ালি আয় করতেছে অনেক টাকা। লাইক আমি এমনও লোক দেখতেছি 15, 20, 30 হাজার আয় করতেছে, কিন্তু বছর শেষে যদি তাদেরকে জিজ্ঞাসা করেন যে আপনি কী পরিমাণ ইনভেস্টমেন্ট করছেন, তারা অ্যাকচুয়ালি আপনাকে ওইটাই বলবে যে ও আমি এইটা কিনছি, আমি এইটা করছি, সেইটা করছি, বাট এটা তো ইনভেস্টমেন্ট না। এনারা অ্যাকচুয়ালি এটা বোঝে না। আমার কাছে মনে হয় কি, আর এইটাই ডিফারেন্সিয়েট করে অ্যাকচুয়ালি তাদের থেকে আর আমাদেরকে। সো এটার সাইকোলজি বিষয়টাও আছে। আপনারা হয়তো আই থিঙ্ক আর কি বলে একটা রিসার্চ আছে, মার্শমেলো রিসার্চ, আমি উচ্চারণ ঠিক মতো করতেছি কিনা জানি না, মার্শমেলো রিসার্চ, এটা 1900 কত সালে জানি করা হয়েছিল। সো রিসার্চটা এরকম ছিল যে একটা বাচ্চা, মানে কয়েকটা বাচ্চাকে একটা রুমের ভিতরে রাখা হয়েছে, একটা রুমে একজনকে রাখা হয়েছে সিঙ্গেলভাবে। সো এদের সামনে একটা করে মার্শমেলো রাখা হয়েছে এবং ওদেরকে বলা হয়েছে যে তুমি যদি এই মার্শমেলোটা আমি আসা না পর্যন্ত যদি না খাও তাহলে তুমি আরেকটা পাবা, মানে তোমাকে রিওয়ার্ড হিসাবে আরেকটা মার্শমেলো আমি তোমাকে দিব, যেটা তখন তোমার 2টা হবে। সো এইভাবে প্রায় কয়েকজনের উপর রিসার্চটা চালানো হয়। তো তাদের ভিতরে আপনি যদি খেয়াল করে দেখেন, অনেকেই অ্যাকচুয়ালি খেয়ে ফেলছে, বা কেউ আছে নিজে বারবার মার্শমেলো সেন্ট নিতেছিল, ওইটাকে দেখতেছিল, গান গাইতেছিল নিজেকে ডিস্ট্র্যাক্ট করার জন্য, যাতে ওইটার দিক মন না যায়। তো এই রিসার্চে একটা জিনিস খেয়াল করে দেখা গেছে, যারা ওই সিঙ্গেল মার্শমেলোটা পাওয়ার পর খেয়ে ফেলছে এবং যারা খায়নি, তাদের মধ্যে তফাৎ এইটাই যে যারা অ্যাকচুয়ালি ওয়েট করতেছিল যে ও সমস্যা না, আমি তো 1 ঘন্টা পর আরেকটা মার্শমেলো, তখন আমার 2টা হবে, লং টার্ম মানে ভাবতেছিল যে লং টার্ম প্রফিট যেটা বলে ভাবতেছিল, তাদেরকে ট্র্যাক করা হয়েছে। মানে ওই রিসার্চের পরে তাদেরকে নাকি ট্র্যাক করা হয়েছে এবং দেখা গেছে যারা অ্যাকচুয়ালি ওয়েট করতেছিল যে আমি সেকেন্ড মার্শমেলো পাবো অ্যান্ড এটা রিওয়ার্ডের জন্য, তারা লাইফে অনেক বেশি ফাইন্যান্সিয়াল স্টেবল আছে, অনেক হ্যাপি আছে এবং বলতে গেলে অনেক ভালো পর্যায়ে আছে। আর যারা অ্যাকচুয়ালি তখনই খেয়ে ফেলছে এবং তাদের ভিতরে একটু হয়তো প্রবলেম দেখা গেছে, আমি ওইভাবে দেখলাম। বাট এইখানে সাইকোলজি বিষয় বলতে গেলে যে এখানে অন্যভাবে এটা নিয়ে কন্ট্রোভার্সি অনেক আছে। কারণ দেখেন, যারা মধ্যবিত্ত বা আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, আমাদের চিন্তা হলো যে এখন আমরা যেইটা পাইছি এইটা পরে নাও পেতে পারি।
কারণ আমাদের মাইন্ডসেট ওইভাবে শেপ করা হয়। কারণ ওইখানে একটা জিনিস বোঝানো হয় যে তোমার এখন যেটা আছে তুমি এইটা নিয়ে এইটাই খেয়ে ফেলো, কালকে এবার চিন্তা করার দরকার নাই। সো এদিক দিয়ে খেয়াল করলে এটা মাইন্ডসেটেরও একটা পর্যায়ে থাকে। অ্যান্ড দ্যাটস এ গ্রেট, লাইক লং টার্ম চিন্তা করা একটা আসলে খুব ভালো একটা বিষয়। সো এরকম লং টার্ম ভাবাটা অনেকটা কষ্ট হয়, কারণ আমি খেয়াল করেছি আমি নিজেও লং টার্ম ভাবি না। আমি ভাবতে স্টার্ট করছি প্রায় নেক্সট 6 মান্থে, এই বছরে প্রায় বলতে গেলে যদি বলি যে আপনার আগে আমি ওভাবে লং টার্ম চিন্তা করতাম, ভাবতাম যে ও আজকে যা আছে এইটাই যথেষ্ট, কালকে কী হবে ওইটা আমার জানার দরকার নাই বা ওইটার জন্য আশা করার দরকার নাই। সো এটা একদিক দিয়ে অনেক লস লাভ বলতে গেলে আমি জানি না, বাট আমার কাছে মনে হচ্ছে লং টার্ম গোল আপনাকে ভালো সাকসেস দেবে। আপনি লাইক এলন মাস্কের কথা চিন্তা করেন, উনি অ্যাকচুয়ালি সব কিছু লং টার্মে চিন্তা করছে। লাইক আপনি টেসলা বলেন, স্পেস এক্স বলেন, ভাই যে কোম্পানিগুলো আপনি স্পেস এক্স স্টার্ট করছেন ও জানি না এটা সাকসেস কবে হবে, বাট উনি চিন্তা করছে ও ইন ফিউচারে মানুষ স্পেস ট্রাভেল, লাইক স্পেসে ট্রাভেল করবে, বিভিন্ন কাঠামো জিনিস পাঠাতে হবে স্পেসে। সো ওইটার ক্ষেত্রে হয়তো এটা অনেক ইম্পর্টেন্ট। অ্যান্ড উনি একটা জিনিস খুঁজে পেয়েছে, এটা লং টার্ম গোল অ্যান্ড লং টার্ম সাকসেসের উপর কাজ করছে। আজকে দেখেন যে ওয়ার্ল্ডের ভিতরে যদি সবচাইতে বলো প্রাইভেট স্পেস কোম্পানি দেখেন, আই থিঙ্ক স্পেস এক্স ওয়ান অফ দ্য মানে টপে আছে সবচেয়ে, বলতে গেলে আমি যদি সঠিকভাবে বলি ওরাই অ্যাকচুয়ালি টপে আছে। অ্যান্ড এটা লং টার্ম গোলও ভাবাটা দরকার। সো টাকা পয়সার বিষয়ে আরও অনেক প্রবলেম আছে। লাইক আমরা যারা মানে স্কুল কলেজে পড়ি, তা আমাদেরকে ওইভাবে শেখানো হয় না যে অ্যাকচুয়ালি টাকা পয়সা বিষয়টা আমাদেরকে কীভাবে ম্যানেজ করতে হবে। সো আমি একটা বই আপনাকে বলি, বইটা আপনি পড়তে পারেন, ওয়ান অফ দ্য বেস্ট। লাইক আমি এই বইটা পড়ার পর আমি খেয়াল করে দেখছি যে আসলে তো আমাদের স্কুল কলেজে এটা কোনো দিনও শেখায়, আমাদের ফ্যামিলি পর্যন্ত এটা শেখায় না। দেখেন আমার বাবা মা আমাকে শেখায়, লাইক এভাবে শেখায় যে তুমি পড়ালেখা ভালোভাবে করো, চাকরি নাও, দেন খাটো, এইভাবে কাটো। ওনারা কিন্তু এইটা জিজ্ঞাসা করেন আমাকে যে তুমি কি চাও, তুমি কি রিচ হইতে চাও, এই চাও সেই চাও, কিচ্ছু জিজ্ঞাসা না। ওনাদের একটাই প্র্যাকটিক্যাল যে ভালো করে পড়ালেখা করো, ভালো একটা চাকরি নাও, সিকিউর জব নাও, তারপরে করে ধরে খাও। তাদের মাইন্ডে এইটাই চলতেছে। সো এইটা ওনাদেরকে দোষ দেওয়ার লাভ নাই, কারণ ওনারাও অ্যাকচুয়ালি চিন্তা করে যাতে আমি কমফর্টেবলি, আমি যাতে ফ্রি থাকি, কোনো প্যারা না থাকে, এটা ওনাদের কথা ঠিক আছে। বাট প্রবলেমটা হলো আমাদের স্কুল কলেজে যেটা শেখানো হয় সেটা হলো যে টাকা পয়সা খুব খারাপ জিনিস ভাই, সিরিয়াসলি, মানে এটাই শেখানো হয়। লাইক আমাদেরকে শেখানো হয় সেভিং করো, টাকা জমাটো, ভাই ওইভাবে এগুলো নজর দেওয়া হয় না। আপনি যদি একটু ভালোভাবে খেয়াল করে দেখেন, আপনি যদি ভালোভাবে এসব খেয়াল করে দেখেন তাহলে এইভাবে এভাবে নজর দেওয়া হয় না। আপনি স্কুলে মানে লাইক স্কুলে একটা জিনিস আমার পছন্দ হয় না, সেটা হলো যে আমাদেরকে একটা জিনিস শেখানো হয় যে ভুল করা যাবে না। ভুল করা মানে অনেক বড় অন্যায়। মানে স্কুলে আপনি খেয়াল করে থাকেন, আপনি যে কোনো ম্যাথ ভুল করেন তাহলে ওই জায়গায় ডাইরেক্ট বলে যে না ভুল করা যাবে না, ভুল করা অনেক বাজে একটা কাজ। বাট ভাই আপনাকে বলেন তো, আমাকে বলেন যে এই দুনিয়াতে এমন কেউ আছে যে অ্যাকচুয়ালি ভুল করা ছাড়া কোনো কিছু শিখতে পারছে? আই থিঙ্ক আপনি কাউকে খুঁজে পাবেন না। সো এইটাও একটা কারণ। আর তারপর আরেকটা কারণ হলো যেটা ফ্যামিলিগত, মানে ওরা মানে ফ্যামিলিগত যদি চিন্তা করে দেখেন তাহলে ওইখানে আমার ফ্যামিলিগতভাবে মানে ফ্যামিলি বাবা মা ওনারা চিন্তা করে এখন যদি ছেলেকে টাকা পয়সা বিষয় শেখানো ছেলে খারাপ হয়ে যাবে, এইটাও একটা ভুল ধারণা আছে। সো ইনভেস্টমেন্ট অ্যান্ড এগুলো টাকা পয়সা ব্যাপার, লাইক ফাইন্যান্সিয়াল কীভাবে আমাদেরকে টাকা পয়সা ম্যানেজ করতে হবে এইসবের জানা দরকার। আর এখনকার টাইমে আমি যদি বলি আজকের দিনে যারা আমরা 20 বছরের নিচে আসি, ওয়ান অফ দ্য বিগেস্ট ইনভেস্টমেন্ট আমাদের করা উচিত সেটা হলো যে নিজের উপরে ইনভেস্ট করা। অ্যান্ড নিজের উপর ইনভেস্টমেন্ট বলতে আপনি কারো ভালো স্কিল, এটা সবাই বলে। লাইক আপনি বড় বড় ইনফ্লুয়েন্সার, বড় বড় ক্রিয়েটর, খালিদ ফারহান ভাইয়া বলেন, নাফিস সেলিম ভাইয়া বলেন, নীল হাফিজ ভাইয়া বলেন, সবাই যারা এদেরকে বলেন ওনারা সবার আগে আপনাকে বলবে যে নিজের উপর ইনভেস্ট করো। অ্যান্ড নিজের উপর ইনভেস্ট কেন করবেন? কারণ দেখেন ভাই, আপনি যে ভালো একটা স্কিল শেখেন, ভালো একটা পর্যায়ে যান, তাহলে আই থিঙ্ক দ্যাটস পরে আপনি আপনার স্কিলটা আপনি পরে সেল করতে পারেন। বাট আপনার যদি কোনো স্কিল নাই জানা থাকে তাহলে আপনি সেল করবেন কি? সো এইখানে তফাৎ এইটাই, আপনার যারা রিচ বা ভালো ফাইন্যান্সিয়াল ডিসিশন বোঝে ওনাদের ছেলেদেরকে এইটাই শেখানো হয় যে ফাইন্যান্সিয়াল মানি কীভাবে কন্ট্রোল করতে হয়, ফাইন্যান্সিয়াল কীভাবে কাজ করে, ব্যাঙ্কিং সিস্টেম কীভাবে কাজ করে, এইসব বিষয়ে অনেক কিছু অ্যাকচুয়ালি তারা জানে, যেটা
আমরা জানি না। সো ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে আমি বলবো আপনি রিচ ড্যাড পোর ড্যাডটা বইটা পড়ে বইটার ভিতরে আপনাকে শিখাবে কীভাবে ইনভেস্টমেন্ট করতে হয়। লাইক ইনভেস্টমেন্টের বলতে আমরা কি দুইটা জিনিস বুঝি, লাইক ইনভেস্টমেন্ট কোনটাকে আপনি ধরবেন, কোনটাকে ইনভেস্টমেন্ট মনে করবেন, যেটা হলো আপনাকে মাসে বা বছরে কোনো একটা ফিডব্যাক বা কোনো একটা রিটার্ন অফ ইনভেস্টমেন্ট দিচ্ছে। বাট দেখেন লাইবিলিটি অ্যান্ড ইনভেস্টমেন্ট দুইটার মধ্যে কিন্তু তফাৎ আছে, লাইক অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি। সো অ্যাসেট কাকে আমরা বলি? যার প্রাইসটা দিন দিন বাড়বে, যার প্রাইসটা কমবে না, যার প্রাইসটা একদমই কমবে না। বাট যেটা লাইবিলিটিকে আমরা বলি সেটা হলো আপনার খরচ, কারণ এইটা কিনতে সেটা চলে যাবো। লাইক আমি যখন আমার সাইকেল কিনি ভাই, এটা কিন্তু আমার অ্যাসেট না, লাইবিলিটি, কারণ এই সাইকেলের পিছনে আমার টাকা যাইতেছে। সো এইটাকে লাইবিলিটি বলা হয়, যেটার পিছনে আমার টাকা যায়। আর অ্যাসেট হলো এইটা যেটা আপনাকে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট দিবে, দ্যাটস কল অ্যাসেট। অ্যান্ড আই থিঙ্ক আমাদের ম্যাক্সিমামদের বিল্ড করা প্রয়োজন অ্যাসেট। তো বাংলাদেশে একটা প্রবলেম আছে, আমরা যারা লাইক আপনার কাছে 10-15 হাজার টাকা আছে, আমরা যদি এটা ইনভেস্টমেন্টের কথা চিন্তা করি, আমাদের কাছে কিন্তু ওইভাবে কোনো অ্যাক্সেস নাই যে আমরা 10-15 হাজার টাকা কোথাও ইনভেস্টমেন্ট করবো, এরকম কোনো অ্যাক্সেস নাই আমাদের, একদমই নেই। লাইক মাইক্রো ইনভেস্টমেন্টের কোনো ওয়ে নেই। সো 2-3 হাজার টাকা থাকলে আমি ম্যাক্সিমাম টাইম কী করবেন, লাইক আপনি চাইলে ক্রিপ্টোতে ইনভেস্ট করতে পারেন। লাইক ক্রিপ্টোতে একদম ইজি, আপনি বাইন্যান্স ডাউনলোড করলেন, কেওয়াইসি কমপ্লিট করলেন, দেন যে কোনো একটা কয়েন কিনে আপনি ফেলে রাখলেন। আপনি চাইলে বিটিসি কিনতে পারেন, সুই কিনতে পারেন, ইথার কিনতে পারেন, সোল কিনতে পারেন। কারণ এগুলার ভিতরে জিনিস হলো কি, আপনি P2P মানে পার্সন টু পার্সন আপনি ডলার কিনে দেন আপনি ইনভেস্ট করে রাখতেন। কারণ আই থিঙ্ক মাইক্রো ইনভেস্টমেন্ট এছাড়া কোনো জায়গা নেই। যেমন ইন্ডিয়াতে একটা ভালো জিনিস আছে, ওইখানে আপনি বিভিন্ন কোম্পানির স্টক কিনতে পারবেন। সো স্টকগুলো কি ওদের জায়গায় নর্মালি জাস্ট খালি অ্যাপের মতো আছে, জাস্ট খালি আপনি ঢুকবেন, কেওয়াইসি করবেন, দেন জাস্ট খালি স্টক কিনবেন, কোনো হ্যাসেল নাই, মাঝখানে কিচ্ছু নাই। সো এইরকমটা আমাদের দেশে আছে কি না? আছে, আমি যেহেতু জানি কিছু ওয়েবসাইট আছে যারা অ্যাকচুয়ালি এরকম সেল দিচ্ছে। ইদানিং কিছু এরকমও ওয়েবসাইট বা বের হয়েছে, কোম্পানি বের হয়েছে যাদের মাধ্যমে আপনি গোল্ডে ইনভেস্ট করতে পারবেন, গোল্ড, সিলভার, দেন আবার স্টক কিনতে পারবেন, গভর্নমেন্টের শেয়ার, বন্ড এগুলো কিনতে পারবেন। আই থিঙ্ক আমি এগুলো ওইভাবে রিসার্চ করি নাই, কারণ আমি যেহেতু এগুলোর ভিতরে এখনও ইনভেস্টমেন্ট নাই আমার। সো ইন ফিউচারে হয়তো ইনভেস্টমেন্ট করবো, কারণ আপনি ইনভেস্টমেন্ট আই থিঙ্ক আমাদের যত কম বয়স থেকে ইনভেস্টমেন্ট স্টার্ট করা যায় তত বেটার আমার কাছে মনে হয়। কারণ আপনার অ্যাসেট বিল্ড করতে হবে, কারণ উইদাউট অ্যাসেট ভাই কিচ্ছু হবে না। কারণ আপনি টাকা আনবেন, খাবেন, ভাঙবেন, তাহলে কিন্তু সামনে কী হবে বলা যায় না, কখন কী হবে কিচ্ছু বলা যায় না। সো ইনভেস্টমেন্ট রিয়েলি ইম্পর্টেন্ট। অ্যান্ড এটাই আর কি, কারণ আমার কাছে এটি মনে হয়েছে যে আমাদের দেশে মানে আমরা যারা রিচ ফ্যামিলি বা রিচ মানে যাদেরকে আমরা রিচ দেখি, যাদের টাকা পয়সা আছে, তাদের ভিতরে আমাদের ভিতরে তফাৎ এইটাই, তারা অ্যাকচুয়ালি অ্যাসেট বিল্ড করতেছে, ইনভেস্টমেন্ট করতেছে, নিজের উপর ইনভেস্ট করতেছে, এর জন্য তাদের গ্রো করতেছে। আমরা করতেছি কি, শুধু লাইবিলিটি কিনতেছি, আমরা এখানে কিনতেছি, এইটা কিনতেছি, সেটা আমরা এমন জিনিস কিনতেছি যেগুলো অ্যাকচুয়ালি আমাদের দরকার না, একদমই দরকার না, ওই জিনিসগুলো আমরা কিনতেছি। অ্যান্ড এটাই হলো প্রবলেম, ডিফারেন্ট করে, বাট অনেক কিছু ডিফারেন্ট করে। আমি অ্যাকচুয়ালি বললাম এটা, কারণ আমার মাথায় এখন এটাই আসতেছিল। আরও অনেক কিছু আছে, আমি বলতে গেলে এটা বলে শেষ করা যাবে না। বাট আমার কাছে মনে হয় এইটাই যে আমাদেরকে ওইভাবে শেখানো হয় না ইনভেস্টমেন্টটা, আসলে অন্যরা যা ইনভেস্ট করে আমাদের তো অনেকটাই তফাৎ। অ্যান্ড যেহেতু আমার এটা সেকেন্ড সোলো পডকাস্ট, লাইক আমি পডকাস্ট করতেছি, সো এটার ভিতরে আমি অনেক কিছু হয়তো ওইভাবে বলতে পারতেছি, কারণ আমারও একটু আনকমফোর্ট ফিল হইতেছে, কারণ এইভাবে অনেকক্ষণ একসাথে ক্যামেরার সামনে বলা উইদাউট স্ক্রিপ্ট, ইটস রিয়েলি হার্ড ফর মি। অ্যান্ড আই এম ট্রাইং মাই বেস্ট টু ডেলিভার দ্যাট। অলরেডি আটকিতে, সো আচ্ছা ফরগেট দ্যাট। সো এইটাই আর কি। অ্যান্ড আমি কোনো পয়েন্ট করি না, আমি যে আপনাকে বলতেছি যে ইনভেস্টমেন্টের বিষয়টা বলি নাই। অ্যান্ড আমিও কোনো বড় ইনভেস্টর না যে আমি, বাট আমি যেটুকু শিখছি, আমি বিভিন্ন বই পড়ছি, যে সেটাই আপনার সাথে আমি শেয়ার করতেছি। অ্যান্ড সবচেয়ে হইল যে ইনভেস্টমেন্ট অ্যাকচুয়ালি আমাদের যত কম বয়সে স্টার্ট করা যায় সেটা হলো তা তো ভালো। কারণ আপনি যখন ইনভেস্ট করা স্টার্ট করবেন তখন আপনি অনেক কিছু শিখবেন, লাইক শেয়ার মার্কেট কীভাবে রান হয়, কোম্পানি কীভাবে রান হয়, ক্রিপ্টো ওয়ার্ল্ড কীভাবে রান হইতেছে, কোন টেকনোলজিটা এখন মার্কেটে আসতেছে, বা ওয়ার্ল্ডের নিউজ, লাইক আপনি অনেক কিছু শিখতে পারবেন, জিও পলিটিক্যাল কীভাবে চলতেছে, মানে এগুলা A to Z আপনি শিখতে পারবেন। অ্যান্ড ইনভেস্টমেন্ট বলতে যে লাইক আপনাকে স্টক কিনতে হবে, তারপরে হলো
ক্রিপ্টো কিনতে হবে এমন না। লাইক আপনার কোনো ফ্রেন্ড বিজনেস করতেছে, সো ধরেন ও একটা ই কমার্সে বিজনেস করতেছে, ও স্টার্ট করছে অ্যারাউন্ড 1.5 থেকে 2 মাস হয়, অ্যান্ড ও কিছুটা ভালো করতেছে বাট ওইভাবে ভালো করতেছে না। বা ধরেন ওকে আপনি জিজ্ঞাসা করলেন, ঠিক আছে তুই তুই টোটাল ইনভেস্টে তোর তোর যে ই কমার্স বিজনেস, তো এইটার মধ্যে টোটাল ইনভেস্ট করছি 10 থেকে 15 হাজার টাকা। এক কাজ করি, আমি তোকে 30% দেই, তুই আমাকে 30% শেয়ার এখান থেকে দে, অ্যাজ এ আপনি লিখে টিখে নিলেন। দেন আপনি ওইখানে ইনভেস্ট করতে পারেন ওর সাথে ই কমার্সে, দেন আপনি হেল্প করেন ই কমার্স বিল্ড করতে। দেন ওই কমার্স যখন বড় হবে, আপনারা কোম্পানি স্টার্ট করতে, তখন কিন্তু কোম্পানির 30% শেয়ার আপনার কাছে থাকবে, কারণ যেহেতু আপনি লিখে ইনভেস্ট করছেন দুজন একসাথে। সো এটাকেও ইনভেস্টমেন্ট আপনি ধরতে পারেন। অ্যান্ড এরপরে হয়তো আপনি প্রশ্ন করুন, ভাই এটা তো রিস্ক, কারণ ওই ইটা মানে বিজনেসের ঠিকমতো রান হবে কি না হবে না এর কোনো গ্যারান্টি আছে আপনি যে বলেন। সো রিস্ক না নেওয়াটাই সবচেয়ে বড় রিস্ক, ঠিক আছে। সো আই থিঙ্ক হর্ষদ মেহতা মানে যে 1996 না 1992 ওই স্ক্যাম ওয়েব সিরিজটা হয়তো দেখছেন, হর্ষদ মেহতা, ওইখানে একটা জিনিস বলা আছে, ইশক হ্যাঁ তো রিক্স হ্যাঁ, রিক্স হ্যাঁ তো ইশক হ্যাঁ, মানে আমি উল্টা বললাম মনে হয়তো, যাই হোক সেটাই হোক। সো রিক্স অ্যাকচুয়ালি থাকবে, উইদাউট রিক্স আপনি কোনো কিছু পাবেন না, আপনাকে রিক্স নিতেই হবে। কারণ রিক্স ছাড়া আপনি কীভাবে কী করবেন, কারণ যে কোনো লাইক আমার যে আজকে আমি আমার ভিডিও এডিটিং শিখছি তখন অ্যাকচুয়ালি আমি পড়ালেখা ঠিক মতো না ভিডিও এডিটিং শিখতেছিলাম, আমি তো রিক্স নিতেছিলাম, কারণ আমি জানি না যে এর ফলটা কী হবে। সো আপনাকে রিক্স নিতে হবে, রিক্স, তবে ওটা ক্যালকুলেটেড রিক্স হতে হবে। লাইক আপনি একেবারে গেমবেল খেললেন সব টাকা দিয়ে অ্যান্ড বসে দিলেন, ও রিক্স এত ইস্কা, কিন্তু আপনি গেমবেল খেললে কাম হবে টাকা, আপনি ওই ট্রেড করলেন যে ওই যে কিছু ট্রেডিং পয়েন্ট আছে যে উপরে নিচে একখানো দিমু একটা গেলেই হইলো, ভাই এটা গেমবেল খেলতেছেন আপনি, গেমবেল মানে জুয়া খেলতেছেন সোজা কথা। সো ওই রকম রিস্ক নেওয়া একদমই যাবে না, একদমই বলতে একদমই নেওয়া যাবে না। আর সবচেয়ে ভালো কথা হলো, আপনি যদি পারেন আমি বলবো রিচ ড্যাড অ্যান্ড পোর এই বইটা ভাই পড়েন, একদমই পড়েন। লাইক আমি এটা রিভিউ দিতে চাইছিলাম, সো আমি ওইভাবে লিস্ট করিনি, আমি জাস্ট খালি বলতেছি। বাট আমি বলবো আপনি বইটা পড়েন, যদি টাইম আপনার কাছে থাকে আপনি বইটা পড়েন, অ্যান্ড আই থিঙ্ক ওয়ান অফ দ্য বেস্ট ইনভেস্টমেন্ট আপনার নিজের উপর হবে যদি আপনি বইটা পড়তে পারেন। ভালো থাকবেন, নেক্সট আবার দেখা হবে। সো আমি পডকাস্টটা বেশি বড় করি নাই, কারণ আমার কাছে মনে হয়েছে যে আমার একটা লিস্ট বানানো দরকার যে আমি কী কী নিয়ে কথা বলবো। সো আমি লিস্টটা বানাই নেই, এটা একটা বড় বোকামি করে ফেলছি। সো নেক্সট টাইম হয়তো বানাবো। সো ইনশাল্লাহ পরে দেখা হবে, আল্লাহ হাফেজ।